সুধী দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বরাবরের মতো বলতে হয়, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের ভাষা, এমনকি আমাদের জীবন রক্তে ধোয়া, সংগ্রাম, বিপ্লব, আন্দোলন, মিছিল, মিটিং, নিশান, এই দিয়ে যেন বাঙালি জাতির জন্ম এবং বাংলা ভাষার জন্ম এবং আমাদের অক্ষর, আমাদের বর্ণমালার জন্ম। আর আমরা যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আমরা যারা বাংলাকে ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলার গান ভালোবাসি, আমরা সবাই এই আন্দোলনের সঙ্গে আছি। আমাদের জীবনকে বদলে দেওয়ার যে আন্দোলন, সে আন্দোলনের কথাই আমরা তুলে আনতে চাই এই অক্ষরের গল্প অনুষ্ঠানে। আজকে এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের হার্টথ্রোব শিল্পী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী এস.ডি. রুবেল। এস.ডি. রুবেল, কেমন আছি? আপনাদের, আপনি ভালো আছেন? ভালো আছি রুবেল, অনেকদিন পরে দেখা হলো। যদি প্রশ্ন করি, খুবই একটা আটপৌড়ে প্রশ্ন, সাদামাটা প্রশ্ন, গান কেন করেন? প্রথমে খুব দামি প্রশ্ন, গান কেন করি। প্রথমত বলবো যে ছোটবেলা থেকে হৃদয়ে একটা ভালোবাসা জন্ম নিয়েছিল সুরের প্রতি। আর এই সুরের যত্ন নিতে গিয়ে যখন মানুষের অ্যাপ্রিসিয়েশন পেতে শুরু করলাম, সেটাই মনে হয় আমাকে আসলে গানের দিকে নিয়ে এসছে। এই যে আপনার একটা গান আছে, সহজ সরল মনে ব্যথা দিও না, এটা কি মূল কথা? এটাই মূল কথা। কেউ যদি ভালোবাসো, ভালোবেসো চিরদিন। আপনি যখন কোথাও যান, কোনো সাধারণ মানুষ কখনো কি গেয়ে ওঠে কিংবা বলে যে আপনার এই গানটা আমার খুব প্রিয়? না, এই গানগুলো অনেক বেদনা ভরা, লাল বেনারসি, মন যেন এক মায়াবী পাখি, ওই যে সহজ সরল মনে ব্যথা দিও না, এগুলো কিন্তু বারবার গাইতে হয়। রূপ কারিগর ওরা বলতে থাকে না, ওগুলি করতেই হয়। কমন গান, কমন গান। 1500 গানের মধ্যে এই বেশ কিছু গান আছে যেগুলো আপনার করতেই হয়। এভাবেই ভালোবাসা। সহজ সরল মনে ব্যথা দিও না, আমি সবাই মনে করে আমি সহজ সরল, আমিও মনে করি আমি সহজ সরল মানুষ। আসলে তো এই সমাজের মধ্যে থেকে অত সহজ সরল থাকা যায় না, তবু গান হয়তো আমাদেরকে সহজ সরল করে তোলে। ওই গানটা একটু শুনি না। কেউ যদি ভালোবাসো, ভালোবেসো চিরদিন, ভালো যদি নাই বাসো, বেসো না কিছুদিন, মন নিয়ে খেলা খেলো না, ওই সহজ সরল মনে ব্যথা দিও না, ওই নিষ্পাপ হৃদয়টাকে ভেঙে দিও না। একজন তরুণী যখন প্রেমে পড়ে, আর সে যখন সেই বাধার সম্মুখীন হয়, ব্যর্থতার সম্মুখীন হয়, ভেঙে যাওয়ার সম্মুখীন হয়, এই কথাই সে বলে। হয়তো সুরে বলে না, হৃদয় থেকে হয়তো বলে, তাই না? আপনার একটা গান আছে, আমার একজন সাথী ছিল দেশের বাড়িতে, আসলে কি আছে? এটা আমেরিকায় প্রোগ্রাম করতে গেছি। আচ্ছা, একটা প্রবাসীর জীবন কাহিনী নিয়ে। উনি একদম খুব ইমোশনাল ফ্যান ছিল আমার। ওনার ইমোশনাল যেই ব্যাপ্তিটুকু ছিল, এক্সপ্লেনেশন ছিল যেটা ইনস্ট্যান্টলি, সেটা নিয়ে এই গানটা করেছিলাম। আমার একটা সাথে খুবই একটা আবেদন সৃষ্টিকারী গান। তো প্রবাসীরা আমাদের অনুষ্ঠান দেখে, দুটো লাইন করেন না? আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি প্রেমের লিখিত চিঠি প্রতি মাসেতে। হঠাৎ একদিন খবর এলো, সাথীর নাকি বিয়ে হলো আমার অজান্তে। এখন বলো দেশে যাব কার আশাতে, এখন বলো দেশে যাব কার আশাতে। এটা অসাধারণ গান। এই যে গায়ক থেকে নায়ক, এস.ডি. রুবেল, এটা কি নিজের স্বপ্ন ছিল নায়ক হওয়ার, নাকি দর্শকরা চেয়েছে নায়ক? আমি যখন চাঁদপুরে ছিলাম, অনন্যা গ্রুপ থিয়েটারে আমি অভিনয় করতাম, গানও করতাম। যখন আমি ধরেন আপনার শাবনূরের সাথে যখন ছবি করলাম, তারও কিন্তু 5-7 বছর আগে, 8-10 বছর আগে আমাকে এয়াদ হোসেন সাহেব বলল যে তুমি ছবি করো। তা আমি বললাম, ভাই আমি তো আসলে গান করে মাত্র পরিচিত হয়েছি, এখন এদিকেও হবে না, এদিকেও হবে না, দুদিকে গেলে আমি গানটাতেই থাকি। তো উনি একটু অবাক হইলো, যে বলো যে আমি বললে তো কেউ না করে না। তো আমি আসলে বললাম আমাকে একটু দয়া করে যদি এখন মাফ করেন আপনি। তো পরে উনি, আচ্ছা ঠিক আছে তুমি গানটা করো, ভালো করে দোয়া করলো আমাকে। তো পরে আমি তো গানই করলাম। ইন দি মিন টাইম আমার প্রায় তখন, যখন শাবনূরের সাথে ছবি করলে 1200 গান হয়ে গেছে। তখন আসলে
আপনার প্রডিউসার আমাকে বলল যে আপনি তো অডিও সেক্টরে একটা বিশাল সংখ্যক গান আপনি করলেন। উনি ওনার মতো করে বললো, আপনি এখন তো ছবি করলে এটা তো আপনার সমস্যা হবে না। হ্যাঁ, তো তখন আমি ভাবলাম যে হ্যাঁ, আসলে কিশোর কুমার সাহেব অনেক গানের পরে কিন্তু উনি নায়ক হয়েছিল, পরিচালক হয়েছিল। তো পরে আমি ভাবলাম যে যেহেতু আমি থিয়েটার করতাম, ঠিক আছে অভিনয় করি, তখন শাবনূরের সাথে এভাবেই ভালোবাসা করলাম। কিন্তু যে ছবিটা যখন হলে গেল, স্বাভাবিকভাবেই যারা ধরেন আমার গান শুনে তারা সবাই হলমুখী হয়ে গেল। পাশাপাশি ধরেন বাংলা চলচ্চিত্রের ফ্যান ফলোয়ার্স তো আছেই, তো সেটা আবার হলে গিয়ে 2-3 দিন ব্ল্যাকও টিকিট সেল হলো। হ্যাঁ, তখন সেটা আমাকে খুব ইন্সপায়ার্ড করলো যে আসলে মানুষ তো দেখতে চায়। এবং হলে যখন গেলাম তখন মানুষ বললো, ভাই আপনি আরও ছবি করবেন, 2-3টে ছবি করবেন। তো পরে বৃদ্ধাশ্রম করলাম, এখন নীল আকাশে পাখি উড়ে করছি। বৃদ্ধাশ্রমটা খুব ভালো ছবি। হ্যাঁ, এটা আমাদের খুবই একটা বার্নিং ইস্যু, তাই না? যদি কেউ বলে যে গায়ক এসডি রুবেল আমার কাছে প্রিয়, কিংবা কেউ বললো নায়ক এসডি রুবেল আমার কাছে প্রিয়, কোনটা শুনতে ভালো লাগে? না, মানুষের আইডেন্টিটিটা আসলে মিডিয়াতে যদি ধরি, আমার যেখানেই যাই, আমি এখন চলচ্চিত্র পরিচালনা করেছি, আরও করছি, তো যেখানেই আমি যাই আমার ফার্স্ট আইডেন্টিটি আমি সিঙ্গার এসডি রুবেল। গান গেয়ে যে একটা মানুষের হৃদয় জয় করে না টিনেজদের, মফস্বল শহরে যখন আপনি গান করতে যান রুবেল, তখন আপনার কেমন লাগে? সে কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। ঢাকা শহর আলাদা, কিন্তু মফস্বল কিন্তু আলাদা, তাই না? না, সেটা হচ্ছে যে আপনার ধরেন ঢাকা শহরে আমরা প্রতিদিনই কাউকে না কাউকে দেখছি, কথা বলছি। এখানে সব তো তারকারা ঘুরে, এখানে তো ঘুরে বেড়াচ্ছে, শহর তো ছোট। কিন্তু যখন ধরেন মফস্বলে যাচ্ছি, জীবনের এখন কিন্তু আরেকটা সুযোগ এসে গেছে আপনার। মফস্বল বলতে ধরেন জেলা শহর যেগুলোকে আমরা বলছি, তার গল্প কিন্তু আপনি এখন ফেসবুকে কিন্তু ইনবক্সে পেয়ে যাবেন। হ্যাঁ, প্রচুর মানুষের জীবনের গল্পের সাথে আসলে মিলে যাচ্ছে। আমার মনে হয় আর্টিস্টদের সাথে একটা সম্পর্ক থাকে, তো সেটা জানা হয়। তো জেলা শহরে স্বাভাবিকভাবেই যখন তারা গানের মাধ্যমে দেখা হয়, আমার কাছে মনে হয় তাদের সেই অনুভূতিটা নির্ভেজাল। প্রেম করে কি বিয়ে করেছেন? না, এমনিতেই? প্রেম না, ঠিক আমার সে ফ্যান ছিল, সে আমাকে ফোন টোন করতো। পরে চিটাগংয়ে প্রোগ্রামে গেলাম, পরে সে আমার প্রোগ্রামে এসছে, তো পরে দেখলাম, কথা বললাম, ভালো লাগলো। তার থেকে লাল বেনারসির সঙ্গে কোনো যুক্ততা আছে? না, লাল বেনারসি আসলে ধরেন টু বি অনেস্ট উইথ ইউ স্টালিন ভাই, আপনি জানেন যে আসলে আপনি যেহেতু একজন সাহিত্যিক মানুষ, জীবনের গল্প নিয়েই তো গান করতে হয়। আসলে আপনি যদি যুগে কিশোর কুমার, মান্না দে কিংবা মোহাম্মদ রফি, যাদেরই গান বিখ্যাত হয়েছে, আব্দুল হাদি বলেন, সুবীর নন্দী বলেন, নিয়াজ মোহাম্মদ বলেন, একটা গল্প থাকে গানের মধ্যে। প্রত্যেকের গানগুলো কিন্তু যেগুলো হিট করেছে একটা গল্প ছিল, জীবনের গল্প ছিল। বেনারসি একটু শুনি না। দারারারে দারারারে দারারারা দারারারা, লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। মুখটা শুনেই চোখটা ভিজে যায়। না, সো কাইন্ড অফ ইউ। আচ্ছা রুবেল, আপনি দেশের বাইরে অনেকবার গেছেন গান নিয়ে। বাংলা ভাষার গান যখন অন্য দেশের মানুষ শোনে, এরকম বেদনার গান, ওরা কি বুঝতে পারে যে আসলে এটা কষ্টের গান, এটা বেদনার গান? তো তারা, আমার কাছে মনে হয় যে লাল বেনারসি, আমার একটা সাথী ছিল, কিংবা অনেক বেদনা ভরা, কিংবা এই গানগুলো, বুকেতে পাথর বেঁধেছি, এই গানগুলো ওনাদের আমার কাছে মনে হয় জীবনের গল্প আসলে। হ্যাঁ, ইদানিংও কিন্তু অনেকগুলো স্টোরি আমি দেখেছি যে মানুষ বাবা মাকে রাস্তায় ফেলে আসে। সেদিন দেখলাম যে গাজীপুরের একটা বনের মধ্যে ফেলে আসছে। হ্যাঁ,
তো এই যে গল্পগুলো কিন্তু বিবেককে নাড়া দেয়, ভয়াবহ। হ্যাঁ, এবং আমার স্টেলিন ভাই, মানে টু বি অনেস্ট উইথ ইউ, যে আমার পার্সোনাল ইন্টেনশন হচ্ছে যে আমি জীবনে প্রথম মুভি পরিচালনা করেছি, সেটার নাম বৃদ্ধাশ্রম। সেটাতে একটা কমিটমেন্ট ছিল যে মানুষকে কিছুটা অ্যাওয়ার করার চেষ্টা করা। তো এই জন্যই মনে করেন যে অ্যাওয়ার করার চেষ্টা করা, যে একান্নবর্তী যে সংস্কৃতি, সেটা কিন্তু বাঙালির সংস্কৃতি, সেটাকে অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু সেটাকে কিন্তু আমরা মানে একটু যখন পয়সা টয়সা হয়ে যায়, তখন মনে হয় যে বাংলাকে আর আমরা নিতে পারি না। এটা তো খুবই মানে বিবেকহীন কাজ। ঠিক সেই সার্কামস্টেন্সেস আমি লিখেছি, এই পৃথিবী মায়ার বাঁধন, কেউ কারো নয় আপন, আসছি একা যাব একা, সঙ্গী সাদা কাফন। এই পৃথিবী মায়ার বাঁধন, কেউ কারো নয় আপন, আসছি একা যাব একা, সঙ্গী সাদা কাফন। ভুলে ভরা এই সংসার, বন্ধন কেন কম, বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম। আমরা লক্ষ্য করেছি যে কোনো অনুষ্ঠানকে বা কোথাও গেলে এই ধরনের গল্পভিত্তিক গানগুলো যখন কেউ শোনে, যারা একটু বিরহে ভুগছে, বিদেশে থাকে, বউ নেই, বউ চলে গেছে, এই যে বেদনাগুলো নিয়ে যখন রজনী রুবেলের গান শুনে হাওমা করে কাঁদে। আপনি কি শুধু কাঁদানোর জন্য গান কিনা, সেটা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছে বিরতির পর, সাথে আছেন হার্টথ্রব শিল্পী SD রুবেল। প্রশ্ন করেছিলাম না ঠিক, আমি প্রচুর রোমান্টিক গান করেছি। হ্যাঁ, যেমন ধরেন প্রথম যে গানটা শোনালাম, যে কেউ যদি ভালোবাসো ভালোবেসো চিরদিন, এটাও একটা পজিটিভ মেসেজের গান। তারপর ধর অনেক গান, রূপকারী, শুধু তুমি একবার বলো আমায় ভালোবাসো, হ্যাঁ, নাম না জানা সেই মেয়েটি, অনেক গান। এইসব গান করে তো মানুষ প্রেমে পড়ে যায়। মন যেন এক মায়াবী পাখি, তারপরে তুমি শরতের আকাশে, অনেক দিনের স্বপ্ন তুমি, এভাবেই ভালোবাসা হয়। আমি কিন্তু মেলো রোমান্টিক গান করেছি, মেলো রোমান্টিক, যেটা আসলে মেলোডিয়াস, লং লাস্টিং হয়। আমি যেই গানই করেছি সেই গানে চেষ্টা করেছি, সব গানের সুরকার গীতিকার তো আর আমি না, বিভিন্ন গানের সুরকার, অ্যারেঞ্জার, গীতিকার তো মানুষও ছিল, ম্যাক্সিমাম গানেরই তাই ছিল। আমি তো 600 গানের সুরকার, অনলি 1500 গানের মধ্যে বাকি গান 900 গান তো মানুষ করেছে। তো আপনার মনে করেন যে সব ধরনের গানই কিন্তু করেছি আমি, এটা আল্লাহর রহমতে আমি বলবো যে আমি কোনো কিছু ফাঁকি দিইনি। অসাধারণ। আচ্ছা SD রুবেল, আপনার সবচেয়ে প্রিয় সুরকার কে? সুরকার অনেকেই আমার খুব প্রিয়। হ্যাঁ, যেমন ধরেন আমি যার কাছে প্রথমে গিয়েছিলাম, প্রথম অ্যালবামটা আমার সুরই ছিল, অশ্রু। তো অশ্রু যখন রিলিজ হলো বেতার জগৎ থেকে, তখন অশ্রুটা মোটামুটি ভালো চললো। তো তারপরে আমি তখন প্রণব ঘোষ সাহেব বাংলাদেশে হটকেক, বাড়ি কিন্তু যশোর, আমার এলাকায় বাড়ি। প্রণবদার কাছে যখন গেলাম, উনি আমাকে ওনার অনেকগুলো ভালো ভালো সুর আমি করেছি, গান করেছি। তারপরে ধরেন আলাউদ্দিন আলী সাহেবের নাম অস্বীকার করার কোনো সুযোগ নেই, উনি অনেক বিখ্যাত গানের সুরকার। আহমেদ ইমতিয়াজ বুলবুলের, যদিও ওনার একটি মাত্র গান আমি ফিল্মে করেছি, কিন্তু ওনার বেশ কিছু দেশাত্মবোধক গান সৃষ্টি হয়ে গেছে। আলম খান সাহেবেরও কিছু ভালো সুর রয়ে গেছে। আপনি যদি RD বর্মনের কথা বলেন, SD বর্মনের কথা বলেন, ওনাদেরও অনেক ভালো ভালো সুর আছে। তারপরে ধরেন আর এছাড়াও বেশ কিছু ভালো ভালো সুর আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন গান প্রডিউস করছে। কিন্তু আসলে মানে ধরেন অনেক গানের জন্মদাতা সুরকার কিন্তু আসলে খুব কম। আপনি গান করেন, গান করে একটা শিল্পী কি তার জীবিকা নির্বাহ করতে পারে? ধরেন গান করে সারভাইভ করা সম্ভব যদি তার মৌলিক গানগুলো দর্শক পছন্দ করে। যদি কেউ অন্যের গানের উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু একটা সময় আবার নতুন প্রজন্ম এসে ওই অন্যের গানগুলি করবে, সেই গানগুলো আরেক প্রজন্ম করবে, তখন পাবলিক সেই টেস্ট নেবে। কিন্তু অনেক বেদনা ভরা যেই গান, আমার কণ্ঠ মানুষ মিস করবেই। হ্যাঁ, কিংবা ধরেন আমাদের অন্যান্য সিঙ্গার যারা আছে, তার যেটা হিট গান, তার সেই কণ্ঠ কিন্তু মানুষ মিস করবেই। সো মৌলিক গান ছাড়া শিল্পীর বেঁচে থাকা ভেরি ডিফিকাল্ট। খুব চমৎকার। মৌলিক গান ছাড়া কোনো শিল্পীর বেঁচে থাকা সত্যিই খুব দুরূহ। এখন কথা হচ্ছে যে আপনি 14 থেকে 24 এই রেঞ্জের মধ্যে যত শ্রোতা আছে
তাদেরকে আপনি ধরেছেন, এটা কি একেবারে টার্গেট করে? না না না, আমি আপনার টার্গেট না, আসলে আমি আবারও বলি আপনাকে, স্পেকুলেশন একটাই, সেটা হচ্ছে আপনার হৃদয় কেন হাসছে, আপনার হৃদয় কেন কাঁদছে। আমি অনেক গীতিকারকে সাজেস্ট করেছি, টু বি অনেস্ট উইথ ইউ, সে আমার থেকে বয়সে হয়তো 10-15 বছরের সিনিয়র, কিন্তু আমি তাকে বলেছি আপনি যেটা লিখেছেন এতে সাহিত্য চর্চা হয়েছে অনেক বেশি, কিন্তু জীবনের গল্প কঠিনভাবে প্রকাশ হয়েছে, এটা আমার পাবলিক ধরতে পারবে বলে মনে হয় না। আপনি যদি খেয়াল করেন আমি কিভাবে শিখলাম, আমি ছোটবেলা গিয়ে আসছি, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, কফরটা চোখের জল ফেলেছো যে তুমি আমায় ভালোবাসবে, যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লিখো নাম হৃদয়ে রয়ে যাবে, আজ এই বৃষ্টির কান্না দেখে, সহজ কথা, মানে হ্যাঁ, মনে করেন যে জীবনের যত গল্প সবই হিট করেছে, কিন্তু হ্যাঁ, নদীতে তুফান এলে কুল ভেঙে যায়, যদি গজল বলেন বাংলা, বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি। আর নজরুলের গানই তো কত সহজ, আমি তো নজরুলের গান গেয়েছি, খেলেছি বিশ্বলয়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, এই যে গান দেখেন, হ্যাঁ শাওন রাতে যদি, নজরুলের গানগুলি যদি ধরেন, যেগুলো প্রেমের গান, সেগুলো কিন্তু অনেক গভীর চেতনা, সুন্দরতায় চেয়ে থাকে, সুন্দর চেয়ে থাকে, হ্যাঁ অসাধারণ অসাধারণ। তো এখন যেটা হচ্ছে যে আপনার যেটা বললেন আপনি, যে যারাই জীবনের গল্পের সাথে মিলে যেতে পারবে তারাই মনে হয় শিল্পী হিসেবে মানে আস্থা করতে রাখতে পারবে। এই যে আমাদের দেশে গণ অভ্যুত্থান, গণবিপ্লব, অনেক রাজনৈতিক অস্থিরতা হচ্ছে, একজন শিল্পী হিসাবে আপনার কি মনে হয়, আমরা কি সামনের দিকে ভালোর দিকে কোনো যেতে পারবো? না, গণ অভ্যুত্থানটা লজিক্যাল ছিল, হ্যাঁ, আমি কিন্তু সব শিল্পীর মধ্যে আমি কিন্তু খুব ডেসপারেটলি 2রা আগস্ট আমি কিন্তু ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছি, আমরা দেখেছি, সেটা ভিডিও ক্লিপিংস আমার কাছে আছে, সেটা সময় টিভি থেকে, আর টিভি থেকে, সব জায়গাতে সেটা প্রচার হয়েছে। আমি তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে ছাত্ররা আমাদেরই ভাই সন্তান, এই 2024-এ এসে এই 56 কিংবা 67% কোটা প্রথা, এটা একেবারেই অমানবিক, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। আমি খুব জোরালোভাবে বলেছিলাম যে তাদের দাবি মেনে নেওয়া হোক, এবং সেখানে এটাও বলেছিলাম যে যাদের নামে দুর্নীতির ক্লেইম আসছে তাদেরকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া হোক। কিন্তু বাংলাদেশে আপনার এটা একটু বলতে হয় যে এই সৎ চিন্তার লোকগুলোকে ইন্সপায়ার করার লোক কিন্তু খুব কম। ভালো মানুষ, আপনি একটা নেগেটিভ কথা বলবেন, হ্যাঁ, সেটাকে তিলকে তাল করে আপনাকে ডুবিয়ে দিবে, বাট আপনি যদি জনগণের স্বার্থে কোনো সত্যি কথা বলেন, সেটা যদি কোনো দলের বিপক্ষে যায়, তখন কিন্তু সে আপনাকে ডুবিয়ে দিবে। তো এই কালচার থেকে না বের হলে, এই গণ অভ্যুত্থানের যে চেতনা, মানুষ যে রাজপথে নেমে গেছে, সন্তান নিয়ে শহীদ মিনারে লাখ লাখ লোকের যে ঢলাল, এবং অসংখ্য শিশু মারা গেছে, এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত আহ্বান ছিল যে ছাত্রদের দাবি মেনে নাও, যারাই বিবেকবান তারা বলেছে, এই চেতনাগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু সত্যকে চর্চা করতে হবে। এই গণমানুষ নিয়ে আপনার কোনো গান আছে? না, আমি তো ধরেন মানবিকতা নিয়ে অনেক গান করেছি, হ্যাঁ, ধরেন মানবিকতা নিয়ে গান করেছি, তারপরে পরিচয় নিয়ে গান করেছি, তবে এই গণমানুষ নিয়ে সেই অর্থে গান কেউ করায়নি বেসিক্যালি। আচ্ছা, যেসব শিল্পীরা আমি দেখেছি অনেকদিন ধরে এই হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে, ছাত্রদের যারা হত্যা করলো, এদের পক্ষে কথা বলেছেন, এটা তাদের কি ধরনের নৈতিকতা বিবেকের কাজ আমি জানি না। আমি এইটা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। যারা গণমানুষের রক্তের উপর যারা ধরেন আপনার সাপোর্ট করবে, আমি মনে করি তাদের কোনো মোরাল ইথিক্স আছে বলে আমার মনে হয় না। তারা কি শিল্পী? আমি আর আপনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আমিও মারা গেলে আমার ফ্যামিলি কষ্ট সাফার করবে, আপনি মারা গেলে আপনার ফ্যামিলি সাফার করছে, আপনি আর আমি কিন্তু একই হিউম্যান, একই ব্লাড, একই চোখ, একই রক্ত, সো এটার উপরে কোনোদিন রাজনীতি হতে পারে না। যদিও খুব কুৎসিতভাবে রাজনীতিবিদরা জনগণের দেহ নিয়ে রাজনীতি করে, টু বি অনেস্ট উইথ ইউ, হ্যাঁ, আই হেট দিস। আমি মনে করি যে লাশের রাজনীতি, রাজনীতি হওয়া উচিত জনস্বার্থে, নট উইথ দ্য হিউম্যান বডি, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে। তা আমি মনে করি যে ছাত্রদের আন্দোলন, আমি মনে করি যে নতুন পথে ধাবিত করবে, নতুন আলোয় বাংলাদেশকে আলোকিত করবে, আমি আশাবাদী মানুষ। আমরা তো একটু জাতীয়ভাবে পরিস্থিতির কথা, একটা ভালো গান গাইলে একজন শিল্পীকে জিজ্ঞেস করলে এই গানটা কেমন লেগেছে, আছে মোটামুটি, এইটাই বাস্তবতা। সেই গানটা শুনে তো কষ্ট পেয়েছে, দুঃখ। না, আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই, এই যে সংস্কৃতি চলমান, হ্যাঁ, এই যে আমরা খালি প্রশংসা প্রশংসা প্রশংসা, একটু মিথ্যা বললেই আমাদেরকে বিভিন্নভাবে মনে করেন দাবায় রাখার চেষ্টা কিংবা টর্চার করার চেষ্টা, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি তো মনে করি যে আমাদের সদ্ভাব থাকা উচিত, প্রত্যেকটা মানুষের হৃদয়টা পবিত্র থাকা উচিত, বিশেষ করে একজন শিল্পীর, কারণ শিল্পী তো শেখায় মানুষকে।
আমি যদি এরকম পরশ্রীকাতরতা দেখে, আমি যদি অপ্রশংসা করি, আমি এসডি রুবেলের একটা ভালো গানের প্রশংসা করতে কার্পণ্য করি, তো সাধারণ মানুষ বললো ওইটা কি, ওইটা আর কিসের শিল্পী, মনে মনে বলবে। কিন্তু তো আপনার স্বপ্নের কথা বলবেন, তারপর আপনার একটা প্রিয় গানের কয়েকটা লাইন শুনতে শুনতে শেষ করব। আপনার স্বপ্নের কথা বলেন। না, স্বপ্নের কথা আসলে আমি অনেক ভালো গান, চলচ্চিত্র, এগুলোর মাধ্যমে আমি জাতীয় সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতিকে আমি সমৃদ্ধ করার চেষ্টা করতে চাই। আমি বেশ কিছু কাজ আমি করেছি, বাট আমার স্বপ্ন আরও অনেক বেশি কাজ করার কালচারালি, এবং যে কাজগুলো একটা সময় বাংলা সংস্কৃতির পরিচয় বলতে গেলে সেই কাজটাই করতে চাই, যে কাজটা রেফারেন্সে আসতে পারে। বাট সেটার জন্য সবার দোয়া চাই, সবার সহযোগিতা চাই, ভালোবাসা চাই, মায়া চাই, অ্যাটলিস্ট উৎসাহটুকু চাই। কোন গানটা সবসময় ঘুরে ঘুরে আসে, কিছুদিন পর, অনেক দিন পর, গোসল করতে যাওয়ার সময়, খাওয়ার সময় একটা গান মনের মধ্যে গুনগুন করে, ওই গানটা কোনটা? না, অনেক গানই আছে, অনেক বেদনা ভরা আছে। একটা রোমান্টিক গান দিয়ে শেষ করে দিই, এটাও আমার লেখা, আমার সুর। শুনি। যে কথাটা একটু আগে বললাম, যেটা আমি চাই, যেটা আমার স্বপ্ন, সেটা আমি মনে করি না এখনো পুরোপুরি কিংবা 50% ফিল আপ হয়েছে। আমার টার্গেট অনুযায়ী আমি মনে করি যে 50-55% এরকম জায়গায় আমি আছি। তো কারণ হচ্ছে অনেক দিনে স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত গান। অনেক দিনের স্বপ্ন তুমি আমার জীবনের প্রাণ, তোমায় নিয়ে গল্প লিখি লিখি কত গান। তুমি এত পরে কেন এলে জীবনে, বলো সাথী, বলো তুমি, সুন্দর এই লগনে। বাহ, অসাধারণ অসাধারণ। এসডি রুবেলের কণ্ঠটা খুবই মায়াবী কণ্ঠ। আমরা জানি যে একটা আধ্যাত্মিক চিন্তাও এসডি রুবেলের গানের মধ্যে থাকে, একটা মৃত্যু চিন্তা থাকে। এগুলো দিয়ে আসলে মানুষ শিল্পী হয়ে ওঠে। একটা বড় শিল্পীর ভাবনা কিন্তু এরকম। একটা জিনিস শুধু মিস করেছেন, মানুষকে হেল্প করার মাথাটা আমার মাথায় থাকে। প্রচুর মানুষের আন্ডারগ্রাউন্ড আমি হেল্প করি, যারা আসলেই একেবারে অসহায়। বাহ, এটাই তো কাজ, এটাই তো মানবিক একজন শিল্পীর দায়িত্ব কিন্তু এটা। তো এসডি রুবেল একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য যে কাজগুলো, সেটা আপনি সবই করেন। আজকে অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনি এসে হৃদয়ের অনেক কথা আপনি বললেন। আপনার যারা দর্শক, যারা শ্রোতা, তারা নিশ্চয়ই ভালো ফিল করবে। আরও কোনো একটা অনুষ্ঠানে অনেক কথা বলবো, আমাদের সময় তো খুবই সীমিত। প্রিয় দর্শক, এসডি রুবেল অক্ষরের গল্প অনুষ্ঠানে হৃদয়ের কথা বলল, স্বপ্নের কথা বলল, প্রেমের কথা বলল, ভালোবাসার কথা বলল, বিরহ বিচ্ছেদের কথা বলল, আর আমাদের যে অনৈক্য, আমাদের যে বিভেদ এবং আমাদের সমাজের যে রাজনৈতিক দোলাচাল, তার বিরুদ্ধেও সে সোচ্চার। এই হচ্ছে একজন শিল্পীর কাজ। শিল্পীরা আমাদের শেখাবে, আমাদের হৃদয়কে পবিত্র করবে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।